নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায় এনআরসি করার প্রচেষ্টা হচ্ছে কিনা, কেন্দ্রীয় সরকার কিভাবে বিষয়টিকে দেখছে এবং বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের, বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক এবং আরো স্পেসিফিক করলে মুসলিম শ্রমিকদের উপর অত্যাচার যেভাবে করা হচ্ছে, গোটা ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা নিয়ে বিশদ আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে পেয়েছি সুমন সেনগুপ্তকে। সুমন পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও তিনি একজন সমাজকর্মী এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখেন, আলোচনা করেন। সুমন এই ব্যাপারে গত 3 মাস ধরে বহু পত্র পত্রিকায় লিখেছে, নিজের সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছে, নিজে বক্তব্য রেখেছে। আমি সরাসরি সুমনের কাছেই চলে যাব। সুমন, একটা কথা বলো, বিহারের প্রাথমিক খসড়া ভোটার তালিকা হয়েছে এবং তারপর দেখলাম গতকাল যে ভোটার তালিকা হয়েছে সেটাতে আমরা দেখেছি যে রাহুল গান্ধী আপত্তি করেছে। তো সুমন, এই গোটা ব্যাপারটা কি হতে চলেছে, অ্যাকচুয়ালি কি ডিজাইন, কেন কি হচ্ছে, সেইটা নিয়ে তুমি যদি একটু আলোচনা করো। আচ্ছা, ধন্যবাদ প্রসূনদা। আমি কয়েকটা কথা একটু প্রথম থেকে আসি আর কি। এবার খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হয়েছে সেটা দুভাবে প্রকাশিত হয়েছে। একটা হয়েছে যে যার যার তালিকা আছে সেই তালিকাটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, ইসিআই এর ওয়েবসাইটে সেটা সবাই দেখতে পাচ্ছে। আরেকটি তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকাটা হচ্ছে যে যে নামগুলো নেই সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে আলাদা করে, যে এই নামগুলো ওঠেনি। এইবার ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা যারা নাম নেই তারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে, রাজনৈতিক দলরা তাদের সঙ্গে যোগাযোগ করে নাম তোলার ব্যাপারে সহায়তা করবে। মানে এটা কেন এটা বললাম, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই একই কথা বলেছিল গত শুনানিতে। সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজনৈতিক দলগুলোকে এখন অসরকারি সংগঠন কিংবা এনজিওর মতো কাজ করতে হবে, যে যারা নাম নেই তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করে নাম তোলার ব্যবস্থাটা করতে হবে। এবার আমরা ফিরে যাই একদম 1947 সালে, মানে স্বাধীনতার সময়। স্বাধীনতার সময় যখন প্রথম ভোট হয়, স্বাধীনতার পরবর্তীতে যখন প্রথম ভোট হয়, তখন নির্বাচন কমিশনার ছিলেন, তার নাম ছিলেন সুকুমার সেন। এই ভদ্রলোক চেষ্টা করেছিলেন, মানে প্রথম দায়িত্বই তাকে দেওয়া হয়েছিল যে কোনো একজন মানুষও যেন বাদ না যান। কোনো এক যে যারা ভোটার তালিকায় নাম তোলার উপযুক্ত, মানে 18 বছরের পরে যারা যারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তাদেরকে পূর্ণবয়স্ক মানুষদের কোনো একজন মানুষও বাদ না যান। সেই জন্য উনি ভোটার তালিকা প্রস্তুত করার জন্য বিভিন্ন রাজ্যকে বলেন। এবার এটা করতে গিয়ে দেখা যায় যে বহু মানুষ উৎসুক ছিলেন না, তাদেরকে কি করে উৎসুক করানো যায়, কেন ভোট দেওয়া উচিত, কেন ভোটাধিকার একজন মানুষের একটা বড় অধিকার, সেই সমস্তগুলো বুঝিয়ে তারপরে 3 বছর ধরে এই খসড়া তালিকারা বিভিন্ন রাজ্য তৈরি করে তারপরে তারা ভোট হয়। তখনও দেখা গেছিল প্রায় 95% মানুষকে তারা নিতে পেরেছিলেন, 5% মানুষকে নেওয়া যায়নি। তখন পাঞ্জাব একদিকে, বাংলা একদিকে, দেশভাগ হয়েছে, বহু সমস্যা ছিল। 180 দিন যারা এখানে থাকতে চাইছেন, সেই সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওখানে যাওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে যারা এখানে পাকাপাকি ভাবে ভারতবর্ষে থাকতে চান তারাই ভোট দিতে পারবেন। এটা ছিল তার দৃষ্টিভঙ্গি। আর সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের দৃষ্টিভঙ্গিটা দাঁড়িয়ে গেছে যে এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষকে বাদ দেওয়াটাই যেন উদ্দেশ্য। এটাই হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর, যেটা বিহারে শুরু হয়েছে এবং বলা হয়েছে সারা ভারতবর্ষেই নাকি এটা হবে, প্রাথমিকভাবে বাংলাতে হবে। এরপরে আরেকটা ঘটনায় ফিরে আসি। আপনি নিশ্চয়ই জানেন 2024 সালের যখন ঘটনাটা ঘটলো, যে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল হচ্ছে আপকি বার 400 পার। সেই 400 পারটা কিভাবে যেন আটকে গেল। কিভাবে আটকে গেল, যে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধীরা বললেন যে ওরা যদি 400 আসন নিয়ে আসে তারা ওরা সরাসরি সংবিধানটাকে বদলে দিয়ে মনুস্মৃতিতে নিয়ে যাবে। যে 400 থেকে 240-এ আসা, এটা ওদের কাছে একটা বড় ধাক্কা হলো। ওরা তখন দুদিকে দুটো ক্রাচ নিল, একটা হচ্ছে তেলুগু দেশমকে চন্দ্রবাবু নাইডু, আর ডান দিকে হচ্ছে নীতিশ কুমার। এই দুটো ক্রাচ নিয়ে ওরা হাঁটা শুরু করলো। কিন্তু তাতে কি ওদের যে ক্ষমতা, যে আস্ফালন, সেটা কি কমে গেল? বিজেপির এক ফোঁটাই কমেনি। তারা বরঞ্চ তার সমস্ত কাজই কিন্তু করতে শুরু করলো।
তারা আরো ভালোভাবে প্ল্যান করা শুরু করলো। এইখানেই আসল জায়গাটা আসে যে 2024 সালের নির্বাচনের পরে যখন তারা দেখলো যে কোন কোন রাজ্যে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারা দেখলো উত্তরপ্রদেশে ক্ষতি হয়েছে, তারা দেখলো মহারাষ্ট্রে ক্ষতি হয়েছে, তারা দেখলো বাংলায় ক্ষতি হয়েছে, তারা দেখলো বিহারে ক্ষতি না হলেও মোটামুটি তুল্যমূল্য বিচারে গেছে, তুল্যমূল্য বিচারে একটা জায়গায় পৌঁছে গেছে। এই সমস্ত কিছু দেখে তারা একটা প্ল্যান সাজালো। 24 সালের পরে তারা যখন মহারাষ্ট্রের নির্বাচন করতে যাচ্ছে, তারা তখন থেকে ওই প্ল্যানটা চালু করলো। এবার মহারাষ্ট্র নির্বাচনে কি হলো, মহারাষ্ট্র নির্বাচন হয়েছে যে মাসে, আর তার থেকে লোকসভা নির্বাচন খুব বেশি হলে 4 থেকে 5 মাসের ফারাক ছিল। 5 মাসের ফারাক। এই 5 মাসের মধ্যে দেখা গেল মহারাষ্ট্রে 40 লক্ষ বেশি ভোটার অন্তর্ভুক্ত হলো। এটা কি করে হলো? এটা করার জন্য তারা একটা পদ্ধতি নিল। এই পদ্ধতিটার কথাই রাহুল গান্ধী পরবর্তীতে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এবং বিভিন্ন পত্রিকায় একই কথাই লিখেছেন যে পাঁচটা পদ্ধতি মেনে এই মহারাষ্ট্র নির্বাচনটাকে তারা রিগিং করেছে। মানে সাইন্টিফিক রিগিং এই শব্দটা আমরা একটা সময় শুনেছিলাম, এই যে সাইন্টিফিক রিগিংটা ওরা করেছে সেটা নির্বাচন কমিশনকে ধরেই করেছে। কিভাবে করেছে? প্রথমে নির্বাচন কমিশনারটা বেছেছে। সেটা বাছার জন্য প্রাথমিকভাবে তারা কি করলো, যে আগে ছিল হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারা সেটা আইনটাকেই বদলে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিরোধী দলনেতা, তার মানে 2:1 হয়ে গেল গোটা রেশিওটা। তার মানে 2:1 হওয়াতে তার নিজের পছন্দ মাফিক একজন নির্বাচন কমিশনার নিয়োগ করলো। সেই নির্বাচন কমিশনারের কাজ, যদিও মহারাষ্ট্র নির্বাচনের আগে এই ঘটনাটা ঘটেনি, তারপরে ঘটেছে, কিন্তু মহারাষ্ট্র নির্বাচনে কি করেছে সেটা জানাটা খুব জরুরি। এই যে 40 লক্ষ ভোটার 5 মাসে অন্তর্ভুক্ত হলো, তারা কারা? তারা হচ্ছে, আমি বারবার করে প্রথম দিন থেকে আজ থেকে অন্তত পক্ষে 5 বছর আগে থেকে বলে আসছি যে 2019 সালের একটি সার্কুলার আপনি খেয়াল করবেন নির্বাচন কমিশন দিয়েছিল। নির্বাচন কমিশন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে সার্কুলার দিয়েছিল যে 11টি সচিত্র পরিচয়পত্রের সঙ্গে আধার দিয়েও ভোট করা যাবে। এটা বলেছিল, এটা 2019 সালের নির্বাচনে বলেছিল। তার মানে কি হলো, মানে কারো কাছে যদি আধার থাকে সে একটি ভোট দিতে পারবে। এবার আপনি বলতেই পারেন যে আধার দিয়ে তো ভোট দেওয়া যায় কি যায় না। আমি 1000 বার বলবো, 100 বার বলবো, লক্ষ বার বলবো, আধার নাগরিকত্বের পরিচয় নয়। এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে একমত। আধার দিয়ে ভোট করালে সবচেয়ে বেশি জালিয়াতি হতে পারে, আধার দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করালে সবচেয়ে বেশি জালিয়াতি হতে পারে, এটা আমি নির্দ্বিধায় বলবো। এটা যদি কেউ আমাকে বলেন যে তুমি কেন বলছো, আমি তাতে বুঝিয়েও বলতে রাজি আছি। আধার হচ্ছে এমন একটি জায়গা, সেটাকে এমন একটি টুল, মানে এটাকে বলতে হয় যাচাই করার টুল। আমার বায়োমেট্রিক্স, আমার যা ডেমোগ্রাফিক তথ্য, সেটার সঙ্গে মিলিয়ে দেখার জন্য হচ্ছে আধার। কিন্তু সেটাকে মানুষ এবং সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আধারটাকেই মনে হচ্ছে একটা পরিচয়পত্র। এবার আধারকে নকল করা অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। সেটা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর হয়েছে, কানপুরে খবর হয়েছে, উত্তরপ্রদেশে খবর হয়েছে, গুজরাটে খবর হয়েছে, জালি আধার তৈরি করার একটা জায়গা। এখন আপনি বলতে পারেন কি করে করা যায়, এটা অত্যন্ত সোজা। আপনি এই কদিন আগেই এই সময় পত্রিকায় একটি খবর বেরিয়েছিল যে বাগদার একজন বিজেপির নেতা সে এই কাজটি করছে। যে কিভাবে করছে, অন্য লোকের ছবি, অন্য লোকের নম্বর, আধার জেরক্স নম্বরটা দিয়ে একটা আধার তৈরি করছে। এখন প্রত্যেকটা লোক ওই কিউআর কোড দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখে না কোনটা কার আধার নম্বর, কোনটা কার ছবি। একটা আধার নিয়ে গেলে আপনি ভাবেন হ্যাঁ এটাই আপনার আধার, সেইটা দেখে লোকজন মনে করে। এবার ওই আধার দিয়ে যদি ভোটার তালিকায় নাম তোলা হয় তাহলে অজস্র ভুয়ো নাম তোলা যাবে। ঠিক সেই পদ্ধতিতেই এই কাজটি মহারাষ্ট্রে করা হয়েছিল। 40 লক্ষ যে ভোটার তোলা হয়েছিল তার সবটাই হয়েছিল বিভিন্ন ঠিকানা। এবং এরপরে মহারাষ্ট্রের পরে যখন দিল্লি নির্বাচন হয়, আপনি খেয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোডিয়া দুজনেই অভিযোগ করেছিলেন, সঞ্জয় ঝা অভিযোগ করেছিলেন যে ওরা এক একটি ঠিকানা থেকে 22টি করে ভোটারকে অন্তর্ভুক্ত করেছে বিভিন্ন বুথে। আবার এক একটা মহল্লার মানে 10টা বাড়ির লোকের নাম উড়িয়ে দিয়েছে। মানে এইটা করার পরে যেটা হলো, এবার এর পরের জায়গাটায় আসতে ওরা টার্গেট করেছিল যে ওরা দেখেছিল যে 12,000 বুথে ওরা মহারাষ্ট্রে পিছিয়ে আছে।
এবং ঠিক ওই 12,000 1 লক্ষ বুথ আছে মহারাষ্ট্রে, 12,000 বুথে ওরা কিন্তু ওই ভোটার গুলোকে ঢুকিয়েছে। লোকে আপনি বুঝতেই পারবেন না কিভাবে ঢুকছে, তারা ঢুকে যাবে, তারা ভোট দেবে, কিন্তু তারা ভোট দিয়ে ওই মহারাষ্ট্র নির্বাচনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, দেখে মনে হলো যে লোকসভার সঙ্গে বিধানসভার প্রচুর ফারাক। এবং এই যে বিধানসভা নির্বাচনে এরকম অভূতপূর্ব জয় ফডনবিস পেল, বিজেপি পেল, তার পিছনে এই সাইন্টিফিক রিগিংটা ছিল। এবার এটা ধরতে কংগ্রেসের অনেক সময় লাগলো। কংগ্রেস এটা ধরে যখন প্রেস কনফারেন্সটা করলো, ততদিনে হরিয়ানা এবং দিল্লি নির্বাচনও হয়ে গেছে। এবং দিল্লি নির্বাচনে একই কায়দায় করা হয়েছে। মানে অরবিন্দ কেজরিওয়াল পুরো, আমার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের মতবাদের অনেক অমিল থাকতে পারে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার বলেছিল যে এই পদ্ধতিতেই হচ্ছে। এবং এটা করার পরে তারপরে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করলো, তাতে সঞ্জয় ঝা ছিলেন, সুপ্রিয়া সুলে ছিলেন, আরো অনেকে ছিলেন। এবং তারা প্রেস কনফারেন্স করার পরে তারপরে রাহুল গান্ধী ওই লেখাটা লিখলেন, 5টি পয়েন্ট বললেন। সেই 5টি পয়েন্ট খুব জরুরি। একটা হচ্ছে নির্বাচন কমিশনার চেঞ্জ করা, মানে নির্বাচন নিয়োগ করার পদ্ধতি চেঞ্জ করা। দ্বিতীয় হচ্ছে আধার দিয়ে ঢোকানো, কিন্তু রাহুল গান্ধী আধারের কথা বলেননি, বলেছে ভুয়ো ভোটার ঢোকানোর কথা বলেছে। 3 নম্বর হচ্ছে ভোটার বাড়ানো, মানে ভোটের পরে 6-7% ভোট বেড়ে যাওয়া। ভোট শেষ হচ্ছে 5:30 6টা, তারপরে 6 থেকে 7% ভোট বেড়ে যাওয়া। এটা নিয়ে আমি কথা বলেছিলাম কান্নান গোপীনাথনের সঙ্গে। কান্নান গোপীনাথন একসময় ইআরওর কাজ করেছেন, মানে রিটার্নিং অফিসারের কাজ করেছেন, এবং যথেষ্ট দায়িত্ব নিয়েই কাজ করেছেন। উনি তারপরে রিজাইন দেন। আমি বলেছিলাম যে এতটা কি বাড়া সম্ভব? বললো না, এতটা বাড়া সম্ভব না, 1-2% বাড়তে পারে, যে লাইনে যারা দাঁড়িয়ে থাকে বরাবরই তাই হয়, বরাবরই তাই আমরা দেখেছি। আমি তো সাংবাদিকতার জীবনে কিছু না হলে 9 করে 20-25টা ইলেকশন কভার করেছি। একদম তো 1-2% বাড়ে, 6% 7% অসম্ভব। 6% বাড়তে পারে না। এই যে 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওরা ভোটার তালিকাটা অবধি দেয়নি। ভোটার তালিকা সমস্ত রাজনৈতিক দলকে ওরা চেয়েছে, কংগ্রেস বারবার চেয়েছে যে ভোটার তালিকাটা দিন। আরো একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ গুলো, সেই ফুটেজটাও দেবে না, সেটা ঠিক করলো। এই যে এই অভিযোগটা হওয়ার পরে রাহুল গান্ধী এই অভিযোগটা করলেন, সারা দেশে হইচই পড়লো। নির্বাচন কমিশনার ততদিনে বদলে গেছেন, এখন জ্ঞানেশ কুমার হয়েছেন, তারা কিন্তু একটা উত্তর দিল না, এই গোটা প্রশ্নের একটা উত্তর দিল না, 5টা প্রশ্নের। তাদের হয়ে উত্তর দিলেন কে? দেবেন্দ্র ফডনবিস লিখলেন, আরো কেউ লিখলেন বিভিন্ন কাগজে যে উনি এটা ভুলভাল অভিযোগ করছেন, এটার কোনো মানেই হয় না। আমরা এখানে যথেষ্ট ক্ষমতায় আছি এবং আমরা কাজ করেছি, আমরা লাডলি ভ্যান দিয়েছি, আমরা এইসব দিয়েছি বলেই আমরা জিতেছি। এটা হয়ে গেল। এইবার ওরা দেখলো যে এই পদ্ধতিটা ধরা পড়ে যাচ্ছে, তাহলে এবার কি করতে হবে? তাহলে এবার একটা অন্য পদ্ধতি করতে হবে, যেটা দিয়ে ওরা আবার সেই টার্গেট করে ভোটারকে বাদ দেব। আজ অব্দি ভারতীয় নির্বাচনে কোনোদিন আপনি দেখবেন না ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়, অথচ এই নির্বাচন কমিশন ভোটারকে বাদ দিচ্ছে, ওপরে লিখছে কোনো একজন মানুষও যেন ছুট না যায়। আজকেও টুইট আছে, কোনো একজন মানুষও যেন ছুট না যায়। আপনি আজকে যে যদি টুইটারে দেখেন তাহলে দেখতে পাবেন ইলেকশন কমিশনের একখানা পোস্টার দিয়েছে, তাতে একটা কিউআর কোড আছে। সেই কিউআর কোড দিয়ে নাকি স্ক্যান করে বিএলওর কাছে পৌঁছাতে, বিএলওর নম্বর পাওয়া যাবে। এটা আমি জাস্ট সমাজের সাধারণ গরিব মানুষ, আমরা শিক্ষিত লোকেরা করতে পারি না। এটা সম্ভব। তার মানে ও টার্গেট করে বাদ দিচ্ছে তো মানুষকে, একেবারে টার্গেট করে বাদ দিচ্ছে। আপনি এটা খেয়াল করবেন, রাজদীপ সরদেশাই এই নিয়ে একটা টুইট করেছেন যে বিহারের গত 2020 সালের নির্বাচনে ওরা ঠিক দেখেছিল যে বেশ কিছু সিটে 1-2% হেরফেরে ডিটারমাইন্ড হয়েছে ভোটটা। এবার ওর টার্গেট করেছে, ওর অপারেশন সিন্দুরের যা যা রকমের ক্যারিশমা নেওয়ার সব নিয়েছে, কিন্তু তাতেও কাজ করছে না। এবার ও এসআইআরটা নামিয়ে দেখালো যে 61 লাখ বাদ গেছে, তার মধ্যে 21 লাখ নাকি মৃত। এবার 21 লাখ মানুষ যদি মৃত হয়, জানুয়ারি মাসে 2025 সালে নর্মাল রিভিশন হয়েছে, তখন তারা লিখেছিল, তাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইটেও এখনো আছে, তখন তারা লিখেছিল আমরা এই সমস্ত মৃত ভোটারদের ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা ঠিক করে নিয়েছি 2025 সালের জানুয়ারি মাসের পরে আর কোনো এসে নেই। তাহলে 2025 সালের জানুয়ারি থেকে আজকে 2025 সালের জুলাই মাস শেষ হচ্ছে, 6 মাসে 21 লাখ লোক মারা গেছে। আমায় বিশ্বাস করতে হবে, এটা কি করোনা হয়েছে? এটা কি করোনা হয়েছে? করোনা হয়েছে 6 মাসে 21 লাখ লোক মারা গেছে? তাহলে তুমি করোনি কেন? তোমার তার মানে জানা ছিল যে মৃত ভোটার আছে, তাহলে তুমি হয় তোমার মৃত ভোটার ছিল, তুমি সেটা বাদ দাওনি।
তোমার সুবিধা নেওয়ার জন্য এখন তোমার মনে হচ্ছে ওই মৃত ভোটারটা রাখলে আমার অসুবিধা হবে, ওই মৃত ভোটারের সঙ্গে আরো কিছু লোককে বাদ দিতে হবে। এবার কাদেরকে বাদ দিতে হবে, আমি এই নিয়ে আজকে সকালে একজনের সঙ্গে কথা বলছিলাম যে কাদেরকে বাদ দিতে হবে টার্গেট করেছে। আপনি খেয়াল করুন, সারা দেশে এই মুহূর্তে একটাই দাবি, মানুষকে চাকরি দিতে হবে, কাজ দিতে হবে। এবং এই যে চাকরি এবং দাবি, কাজের দাবিটা কারা করছে? মূলত ইয়ং ছেলেরা, মূলত ইউথরা, কর্মক্ষম, ভারতের কর্মক্ষম জনসংখ্যা সবচেয়ে বেশি, সারা পৃথিবীতে বোধহয় হাইয়েস্ট কর্মক্ষম মানুষ। কিন্তু সেই মানুষটাকে যদি আপনি কাজ না দিতে পারেন, তাহলে তারা কি করবে? তারা রিভোল্ট করতে পারে, এটা একটা বড় অন্যদিকে চেহারা নিতে পারে। তাহলে এই মানুষটাকে যদি আপনি ব্যস্ত রাখতে পারেন, তোমার নাগরিকত্বটা তুমি আগে ঠিক করো, তারপরে তুমি কাজ চাইবে, তাহলে তুমি দৌড়াতে শুরু করবে, তাহলে তুমি আর কাজের কথা বলবে না। আপনি খেয়াল করবেন, তেজস্বী যাদবের র্যালি কিংবা রাহুলের র্যালি কিংবা কানাইয়া কুমারের র্যালি কিংবা সিপিআইএমএল এর বিভিন্ন সন্দীপ সৌরভ, দিগঙ্কর ভট্টাচার্যের র্যালি, ইয়াং জেনারেশন প্রচুর মুভ করছে। এবং ইয়াং জেনারেশন তারা বলছে যে না, আমাদের কাজ চাই। কি দাবি? আমি সেদিন একটা বিহারের সার্ভে দেখছিলাম, তারা বেশিরভাগটাই বলেছেন, প্রায় 70% লোকজন বলেছেন যে কাজ চাই, চাকরি চাই। এবার 2003 সাল থেকে 2003 সালে যাদের 18 বছর হয়েছিল আর আজকে 2025, তার মানে 18 প্লাস 25, মানে 2003 থেকে 25 মানে 18 বছর, মানে 22 বছর যোগ করতে হবে। মানে 20 থেকে 40 বছর বয়সী যে অংশটা, সেই অংশটাকে সবচেয়ে ভালনারেবল করে দাও। সেন্সাস বলে, 2011 সালের সেন্সাস বলে 30 লক্ষ বিহার থেকে মানুষ পরিযায়ী হয়ে কাজ করতে গেছেন বিভিন্ন রাজ্যে। কখনো বাংলায় এসছেন, কখনো ঝাড়খণ্ডে গেছেন, কখনো দিল্লিতে গেছেন, কখনো মুম্বাইতে গেছেন, চেন্নাইতে গেছেন, বিভিন্ন জায়গায়। এই যে এত বড়, আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, আমরা এই আলোচনায় গত সপ্তাহে অমরমণি ত্রিপাঠীকে হিন্দুর ইন্টারভিউ করেছিলাম। অমরমণি বলেছিল বিহার গভর্নমেন্টের এতে বলছে 3 কোটি প্র্যাকটিক্যালি বিহারের বাইরে বিহারের মানুষ কাজ করছে, সংখ্যাটা যে 3 কোটি। এরা কি করে আসবে, কি করে নাম তুলবে, কোনো ঠিক ঠিকানা নেই। এবং এটা 3 কোটি হবে কিনা জানি না, 3 কোটি হলে অ্যাবনরমাল একটা হবে না, সংখ্যাটা তাই বলছে। তার মানে আপডেট এনিওয়ে 1 কোটি। আমি কালকে যোগেন্দ্র যাদবের ইন্টারভিউ দেখছিলাম করণ থাপারের সঙ্গে, বলছে এই বাদ দেওয়ার সংখ্যাটা 1,20,00,000 থেকে 1.5 কোটি অব্দি দাঁড়াতে পারে, হতেই পারে, হতেই পারে। এবং যে তথ্য 11টি যে নথি দিতে বলেছে, বেশিরভাগ লোকের কাছে ওই নথি নেই। ওই মানুষকে নাগরিকত্ব কেন প্রমাণ করতে হবে? সুপ্রিম কোর্টের কাছে ওরা যে হলফনামা জমা দিয়েছে, 786 পাতার হলফনামা জমা দিয়েছে, সেই হলফনামার মধ্যে বলা হয়েছে যে আর্টিকেল 324 এবং 325 কথা, 326 কথা। আর্টিকেল 324 বলেছে সবাই ভোটার, আর আর্টিকেল 326 এরকম কথা বলা হয়েছে। কিন্তু আর্টিকেল 10 নম্বর কথাটা উল্লেখ করেনি। আর্টিকেল 10 সংবিধানে বলে, আপনারা দেখে নেবেন, আর্টিকেল 10-এ বলা আছে যে a person who is continuing as a voter, মানে একজন মানুষ যখন ভোটার হিসাবে আছে, তাকে বাদ দেওয়া যাবে না। এটা স্পষ্ট করে লেখা আছে। তার মানে আর্টিকেল 10 এর কথাটা তারা একদম মানে কনসিয়াসলি উল্লেখ করেনি। এবার ঘটনা হচ্ছে, এই লড়াইটা কিন্তু সুপ্রিম কোর্টে লড়া যাবে না, এই লড়াইটা আদালতের লড়াই নয়। আমি 1 মিনিট একটুখানি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভটা জাস্ট একটু ছুঁয়ে যাওয়া দরকার। হ্যাঁ, আমি জাস্ট একটু বলছি যে আমাদের মনে রাখতে হবে আগস্ট মাসে, এবং 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা হবে এসআইআর। 2 নম্বর হচ্ছে তুমি দীর্ঘদিন ধরে বলছো যে অ্যাকচুয়ালি ওরা এনআরসি করতে চাইছে, এবং তার জন্যই এই আধার, এই গোটা প্রক্রিয়াটা এসআইআর যে করছে অ্যাকচুয়ালি এনআরসি। এই বিষয়টাকে যদি একটু এক্সপ্লিসিটলি বলে, এবং যত পরিযায়ী জমা পড়ছে, শুভেন্দু ওদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে চেঁচাচ্ছে, এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আমরা দেখলাম যে এই আমাদের ঘরের কাছে দুর্গাপুরে গোরক্ষক বলে 2জন বৃদ্ধ মানুষকে দড়ি বেঁধে কতগুলো ছেলে টেনে হিঁচড়ে যাতা করছে। অর্থাৎ আমাদের বাংলাও কিন্তু বিপদ একেবারে ঢুকে পড়েছে। এইবার তুমি যদি এই ব্যাপারটা একটু আলোচনা করো। আমি বলছি তো সেটাই, এই যে 11টি নথির কথা বলা হয়েছে, এটা বেশিরভাগ গরিব মানুষের কাছে নেই। আপনি আসামের এনআরসির যদি উদাহরণ দেখেন, আসামের এনআরসিতে কারা মূলত বাদ গেছে, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, ছোট একটা লেখা একটা পোর্টালে। সেই লেখাটার মধ্যে আমি লিখেছিলাম, আপনি খেয়াল করবেন যে একজন
বেশিরভাগ সময় বাদ গেছে দেখবেন মহিলারা এবং মুসলমান মহিলারা। একজন মহিলার নাম হচ্ছে রুবিনা খাতুন। সে যখন তার বাবার কাছে বড় হয়েছে রুবিনা খাতুন, তারপরে যখন তার বিয়ে হয় তার নাম হচ্ছে রুবিনা বিবি। এবার দুটো মানুষকে কোনো ডকুমেন্ট আলাদা করে না, কিন্তু রাষ্ট্র আলাদা করে। রুবিনা খাতুন আর রুবিনা বিবিকে রাষ্ট্র মনে করে দুটো আলাদা মানুষ, ফলে তার সন্দেহ হয়, ফলে তাকে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, না হলে সে বিদেশি বলে চিহ্নিত হয়, না হলে তাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হয়, ঘুরে তাকে প্রমাণ করতে হয় সেই একই মানুষ। এবং এইটা আমাদের বিচার ব্যবস্থা সম্বন্ধেও আপনি জানেন যে একজন বিচারক যদি মনে করেন যে প্রসূন আচার্যকে আমি মনে করছি না সে প্রসূন আচার্য, সে প্রসূন দুরাচার্য মনে করছি, তাহলে তাকে প্রসূন দুরাচার্য হিসেবেই থাকতে হবে। মানে এমনই তো অবস্থা, তার তো যুক্তি বুদ্ধি কাজ করছে না। রুবিনা খাতুন এবং রুবিনা বিবি যে একই মানুষ। এবং এই যে মহিলারা আসামে, আপনি খেয়াল করবেন 50% মানুষ, যে 19 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে এনআরসির তালিকা থেকে, তার মধ্যে 13 লক্ষ হিন্দু নিয়ে আমরা কথা বলি। আপনি যদি সমস্তটা হিসাব করেন 19 লক্ষর মধ্যে 50% মানুষের জনসংখ্যা যেভাবে আছে ঠিক সেভাবেই বাদ যাবে, মহিলারাই বাদ যাবে। জনসংখ্যা হিসাবে হিন্দুরা যদি 80% থাকে, এনআরসি হোক এসআইআর হোক, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হিন্দুরাই বেশি বাদ যাবে। এটা নিয়ম, এটাই পদ্ধতি। মানে রেশিও হিসাবে যদি একটা 80 একটা 20 থাকে, এই 80% থেকেই বেশি বাদ যাবে, 20% থেকেই বাদ যাবে, রেশিওটা তখনও একই থাকবে। এই 80 আর 20 যদি সমান সমান হতো, মানে মহিলা এবং পুরুষের সংখ্যা যদি প্রায় সমান সমান হতো, অর্ধেক আকাশ হয়ে যেত, তাহলেও দেখবেন 50-50 হবে। অর্ধেক আকাশ আছে বলেই 50-50 হয়। মহিলাদের সংখ্যাটাই ওখানে সমান সমানই হবে। এবং মহিলারা সবচেয়ে বেশি হ্যারাস্ট হবেন, তারা একা একা দৌড়াবেন, তারা সবচেয়ে বেশি দৌড়াবেন, দালাল চক্র তৈরি হবে, তারা কাগজ তৈরি করার চেষ্টা হবে, কাগজের বিনিময়ে পয়সা তৈরি হবে, পয়সা দিতে হবে, মানে অজস্র একটা দুর্নীতি, অজস্র একটা অসুবিধা। এই সমস্ত অসুবিধা, আমি যদি মানে খুব ভুল না করি, মানুষ সামনের দিনে বড় বিপদের মুখে পড়তে চলেছে। বড় বিপদ মানে বড় বিপদ, এবং প্রতিটি মানুষকে তার প্রমাণ দিতে হবে, ইনক্লুডিং মি, ইনক্লুডিং ইউ। মানে আমাকেও প্রমাণ দিতে হবে, আপনাকেও প্রমাণ দিতে হবে। ইলেকশন কমিশনের তো কোনো এখতিয়ারই নেই কে নাগরিক নয় যাচাই করে, এটাই তো অন্যায়টা। তাহলে হাউ দে আর ডুইং দিস? নাগরিকত্ব এবার ঘটনা হচ্ছে যে এমন করে ছেড়ে দিয়েছে আমাদের পরিচিত সাংবাদিক মহল, সংবাদপত্র, বিভিন্ন যারা স্বাধীন ইউটিউবার, তারাও বলছেন আরে নাগরিক না হলে ভোটার হবে কি করে, ওরা তো বলবেই। কিন্তু কোনো আইনটাই তো বলে যে ইলেকশন কমিশন হ্যাজ নো রাইট টু জাস্টিফাই whether he is a citizen or not. মানুষের তো যুক্তি কাজ করছে না। মানুষের তো এই যে বিহারের এসআইআর তৈরি হয়েছে, ইলেকশন কমিশন কিন্তু একটাও নেপালি, একটাও রোহিঙ্গা, একটাও বাংলাদেশি দেখাতে পারেনি। আর যদি দেখাতো, বা যদি 100টাও দেখাতো, আমি ধরে নিচ্ছি একটাও দেখায়নি, 100টা দেখিয়েছে, 100টা দেখালো, তার দায় কার? তার দায় তো নীতিশ কুমার এবং বিজেপি গভর্নমেন্টের। 10 বছর ধরে তো তারাই ক্ষমতায় আছে, তারা ওখানে থাকতে দিয়েছে কেন? তারা 2025-এ ভোট দিয়েছে কেন? 2024-এ তারা ভোট দিয়েছে কেন? 2020 সালে তারা ভোট দিয়েছে কেন? এটা তো একদিনে তৈরি হয়নি। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে এই লড়াইটা আদালতে, যারা ভাবছেন আদালত দিয়ে এটা সলিউশন হবে না। এই লড়াই রাস্তার লড়াই, মানুষ। এবং সবচেয়ে বড় কথা, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, বিহারের লোকজন ভোট দিতে মানে ছুটি পান না তো, গরিব মানুষ ছুটি দেয় না, বেসরকারি কোম্পানি ছুটি দেয় না, তারা ছটে একবার ছুটি পান, দিওয়ালিতে কেউ ছুটি পান, কেউ ঈদে ছুটি পান, আর একটা ছুটি পান ভোটের সময়। এই ভোটের সময় যে আসে, তারা এসে যদি দেখে তাদের নাম নেই, মারপিট লেগে যাবে নিচের তলায়। মারপিট মানে যাকে বলে লিটারাল মারপিট। এবং এই মারপিট কি করে ঠেকানো হবে? এবার রাষ্ট্র ঠেকিয়ে দিতেই পারে, সে বন্দুক চালিয়ে গুলি করে মেরে দিল যে এতজন আমি বেনাগরিককে মেরে দিয়েছি। রাষ্ট্রের আসলে প্রচুর শ্রমিক লাগবে। আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা লাস্ট এক্সাম্পল আপনি বলেন, সেটা হচ্ছে যে নতুন সংসদে এখন 543 জন সাংসদ বসছেন, সেই নতুন সংসদটা 2020 সালে তৈরি হয়েছে। যদি খোঁজ নেওয়া যায়, সেই নতুন সংসদ ভবন তৈরি করতে বিহার থেকে কত শ্রমিক গেছিলেন তার ইয়ত্তা পাওয়া যাবে না। এই যে তাজমহল, শাহজাহান বানাননি তাজমহল, কবির সুমন একটা গান লিখেছিলেন, শাহজাহান তাজমহল বানাননি, তাজমহল বানিয়েছেন শ্রমিকরা। সারা পৃথিবীর সমস্ত বড় বড়
যে স্থাপত্য তারা শ্রমিকরাই বানিয়েছেন, সেই শ্রমিকদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এটা দেশের জন্য সবচেয়ে বড় বিপদ। আর এই শ্রমিকরা যদি ঘুরে দাঁড়ান তাহলে কিন্তু সমস্যা বাড়বে ছাড়া কমবে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই জিনিস হবে, বিহারের ক্ষেত্রেও একই জিনিস হবে। এবার কেন আমি বলছি বিহারটাকে জোর দিচ্ছি, বিহারে যদি এত সত্ত্বেও যদি বিহারে এই টেনাসিটিটা তৈরি হয়, এই জেদটা তৈরি হয় যে লালু, একটা শুনছিলাম এক ভদ্রলোক বলছেন যদি ক্ষমতা থেকে এরা চলে যায় তাহলে নীতিশ কুমারকে জেলে যেতে হবে। মানে দেখুন বিহারের ইকুয়েশনটা কেন ইম্পর্টেন্ট, বিহারের ইকুয়েশনটা ইম্পর্টেন্ট এই কারণে, বিহার যদি হেরে যায়, বিজেপি যদি বিহার হেরে যায়, কেন্দ্রীয় সরকার পড়ে যাবে। আর কেন্দ্রীয় সরকার পড়ে গেলে ওর পশ্চিমবঙ্গের এসআইআর করা, এনআরসি করা সমস্ত কিন্তু একেবারে বলে হরি বল, অত সোজা হবে না কিন্তু খেলাটা। সুতরাং বিহারটাই আমি বারবার জোর দিচ্ছি। আমি কালকেও একজনের সাথে কথা বললাম যে বিহারটাকে কোনো না কোনো ভাবে বিহারকে বিজেপিকে হারাতেই হবে। আমি আজকে একজনের সঙ্গে কথা বললাম, নামটাও বলে দিচ্ছি, পুনম জার্নালিস্ট, আপনি শোনেন বোধহয়, পুনম আগরওয়াল। পুনম আগরওয়াল অত্যন্ত ভালো কাজ করেছেন, বহু মামলা করেছেন, আগের বারের মামলাও সুপ্রিম কোর্টে উনি করেছিলেন, এডিআর এর হয়ে কথা বলছেন, বিভিন্ন সময় লেখা। আমি পুনমকে ফোন করেছিলাম বিকেলবেলা যে কি বুঝতে পারছেন, বলছে রাজনৈতিক দলগুলোকে, পুনম বলছিলেন যে রাজনৈতিক দলগুলোকে অমানসিক কাজ করতে হবে, শুধু বিজেপি করলে এটা হবে না, বিরোধী দলেরও ক্ষমতা আছে। আপনি খেয়াল করেন 53,000 বিএলও দিয়েছে হচ্ছে, বিএলএ দিয়েছে হচ্ছে বিজেপি, 47,000 বিএলএ দিয়েছে হচ্ছে আরজেডি, সিপিআইএমএল দিয়েছে 1247 কিংবা এরকম একটা ফিগার, আর কংগ্রেস দিয়েছে বোধহয় গোটা 5,000 মতো, আমার এক্স্যাক্টলি ফিগারটা এখন মনে নেই। কিন্তু এই যে মিলিত 47, 1200, 5,000 এবং আরো অন্যান্য ছোট ছোট দলের যে বিএলএ, এই সমস্ত বিএলএরা মিলে যদি খুঁজে খুঁজে বার করে সুপ্রিম কোর্টের সামনে বলতে পারেন, সুপ্রিম কোর্টের সেদিন জয়মাল্য বাগচি নিজে বলেছেন যে 15 জনকে আপনি দাঁড় করান যে বাদ গেছিল, তাহলে আমরা বুঝে নেবো যে এটা মাস এক্সক্লুশন হচ্ছে। 15 জন কেন, মানে চেষ্টা করলে 1 লক্ষ লোককেও দাঁড় করিয়ে দেওয়া যাবে, কিন্তু 1 কোটি মানুষকে জোগাড় করাটা এটা অমানসিক একটা কাজ। এই কাজটা কিছুতেই কোনো রাজনৈতিক দল, মানে যারা ক্ষমতায় নেই কিংবা ক্ষমতায় আছে তারাও, তাদেরকেও সম্ভব না। আমি প্রতিটা মানুষের সঙ্গে এইভাবে যোগাযোগ করা সম্ভব। আমার কানেকশনে একজন দিল্লিতে কাজ করেন, আপনার কানেকশনে একজন মুম্বাইতে কাজ করেন, এই তোর নামটা নেই কিন্তু তুই একটু আয়, সে আসতে পারবে, সে সম্ভব। এটা সে এসে বলবে যে ভাই আমার এই নামটা তুলে দে, তখন বলবে তোমার এই কাগজটা নেই, ওই কাগজটা নেই। এখন 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 মমতা ব্যানার্জি তো যেটা বলেছে আবার, যে দেখুন রাজ্য সরকারে কাজ করেন, আপনাদের কিন্তু সবার নাম থাকতে হবে, ডিএম দেরকেও বলছেন, এবং বিরোধী দল যথারীতি বলছে উনি হুমকি দিতে শুরু করেছেন, ওই পারেন না, সবাই ইলেকশন কমিশনের আন্ডারে। তৃণমূল কি গোটা সমস্ত কিছু যেন ম্যানিপুলেট আর ম্যানেজ করে চালায়, এটাকেও ভাবছে ওইভাবে ম্যানিপুলেট আর ম্যানেজ করে চালিয়ে যাবে, নাকি মমতা ব্যানার্জি কথার কথা বলে যাচ্ছে? আমি সুকৃতি রঞ্জন বিশ্বাসের সাথে আমি জাস্ট একটু বলে নি, সুকৃতি রঞ্জন বিশ্বাস এই ব্যাপারে ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের এই চ্যানেলে এবং বলেছিলেন যে সবচেয়ে বেশি বাদ পড়বে বাংলাদেশ থেকে আসা নবশুদ্ধ দলিত লোকেরা বর্ডারে, এবং বিজেপির তার একটা বড় ভোটার। উনি রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন গত শুক্রবার দিনকে, এবং রাহুল গান্ধী ওনাকে বলেছেন ম্যাসিভ, এ তো কখনো ভাবতেই পারছে না এই ঘটনা হবে। সুপ্রীত বাবু আজ সন্ধ্যেবেলা কালকে বলছিলেন, ঘটনা হচ্ছে যে এই যে মমতা ব্যানার্জি ভাবছেন যে এটা ম্যানেজ করে ফেলবো, কিন্তু সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো দৌড়ি, সে আদৌ নাগরিক কি নাগরিক নয়, তার কার জমির কাগজ আছে কার নেই, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে অমিত শাহ মানে পিক অ্যান্ড চুজ করা জ্ঞানেশ, যেটা ইলেকশন কমিশন এইরকম স্থাবঘাট ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার যে অমিত শাহ একেবারে পছন্দের মানুষ যেটা করছেন, সেটা তো নাগরিককে বেনাগরিক করে তাকে এবারে দাঁড়কিনার করে কোণঠাসা করায় তো হিটলারের জার্মানির মতো। তোমার কি মনে হচ্ছে গোটা ঘটনা? না না, আমি বলছি যে মমতা ব্যানার্জি যেটা বলেছেন, দেখুন মমতা ব্যানার্জি একটা মানে যেরকম করে হোক একটা সংগঠন তার আছে, মানে তার সে ক্লাব দল হোক আর যে ফ্যান ক্লাব হোক আর যাই বলুন, তার একটা সংগঠন আছে। এই সংগঠনটা বিজেপিরও নেই, সিপিএম এরও নেই এই মুহূর্তে, মানে বামেদেরও নেই। এই সংগঠনটা কিন্তু কন্টেস্ট করবে এই গোটা বিষয়টার, মানে বিএলওদের সঙ্গে সঙ্গে কিন্তু বিএলএরা যাবে যে তুমি ভাই এই নামটা কেন বাদ দিচ্ছ, এই নামটা। তখন যদি আমার বাড়িতে যদি আসে যে কাউকে পাওয়া যায়নি, আমার স্ত্রী যদি অন্য জায়গায় থাকেন, তখন ওনাকে তো পাচ্ছি না, তখন বলবে না ওনার স্ত্রী তো এখানে থাকেন। মানে এই যে কন্টেস্টটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গ লেভেলে তৃণমূল 100% দেবে, আমি আপনাকে বলে দিচ্ছি।
এবং কিন্তু বিহারে তো কোথাও যায়নি বিএলওরা, সেটা না, অজিত অর্জুন বারবার দেখিয়েছে। না, এখানে যাবে, এখানে যেতে হবে, এখানে না গেলে বাদ দিতে পারবে না। সেই ক্রস চেকটাও কিন্তু তৃণমূল করবে, এখানে না গেলে বাদ দিতে পারবে এমনটা নয়, এটা আমি আপনাকে একদম লিখে বলে দিচ্ছি। কিন্তু আপনি যেটা বললেন ওই নমশূদ্র, দলিত, হিন্দু মানুষই মূলত বর্ডার অঞ্চলের তারাই বাদ যাবে এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি 100% একমত। আপনি আজকেও দেখবেন যে, এবং এইটার সঙ্গেই জড়িয়ে আছে যে পশ্চিমবঙ্গের যে বাঙালি যে শ্রমিকদেরকে যে বাইরে আক্রমণ করা হচ্ছে, এটার সঙ্গে ওটা রিলেটেড। ওখানে শুধু মুসলমানদের মারা হচ্ছে এমনটা নয়। আজকেও আমি একটা খবর পেলাম যে গুজরাটের ঘটনা এবং অন্য জায়গার ঘটনা, যে একটি হিন্দু ছেলেকেও মারা হয়েছে এবং মারা হচ্ছে না এমনটা নয়। এবং এই যে গোটা বিষয়টা, এটা আগামী দিনে একটা বড় লড়াইয়ের দিকে চলেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, মানে এটা মমতা ব্যানার্জির কিছু একটা 16th সেন্স আছে। আমি এটা মমতা ব্যানার্জিকে তুলে ধরছি না, কিন্তু এটা তার 16 নম্বর সেন্স আছে আর কি। 16 নম্বর সেন্সে উনি কাজ করেন, 6 নম্বর সেন্সে কাজ করেন না, এটা কেউ বলবেন না। এই যে মনে করুন এটা কি একটা প্রোগ্রাম নামিয়ে না, পাড়ায় সমাধান, খেয়াল করেছেন? হ্যাঁ, এটাতে টাকা দেওয়া থেকে শুরু করে সমস্ত, এটাতে আসলে প্রশাসনিক ভাবে এবং সাংগঠনিক ভাবে নিচে যে নজরদারি, সেটা কিন্তু মমতা ব্যানার্জি করে দেবেন। এটাই হচ্ছে সেই প্রোগ্রাম যেটা দিয়ে সে ওটাকে ধাক্কা দেবে। এইটা লোকে যদি না বুঝতে পারে, এটা ও মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে বলে এটা করতে পেরেছে, যারা অন্য জায়গায় যারা ক্ষমতায় নেই তারা করতে পারবে না। তাদেরকে যারা করতে হবে তাদের ওই ফাইটটা দিতে হবে, প্রত্যেকটা বিএলও সঙ্গে বিএলএ কে দিতে হবে, মানে পলিটিক্যাল পার্টির এজেন্টকে দিতে হবে এবং খুঁজে খুঁজে বার করতে হবে। আমি বারবার বলছি, এখনো বলছি, আবারও বলবো যে বিহারে 243টা আসনের মধ্যে বিজেপি কে পরাজিত করতেই হবে। 243টার মধ্যে মানে যেভাবে সিট ভাগাভাগি হোক না কেন, এবং যদি এই মানুষকে যদি বেনাগরিক করে দেওয়ার প্রোগ্রাম থাকে, আর সেই মানুষ যদি একবার মনে করে নেয় যে আমি হারাবই তাকে, তাহলে কিন্তু যে মানুষের নাম থাকবে তারাই হারিয়ে দেবে। আপনার খেয়াল আছে কিনা জানি না, 2006 সালে যখন নির্বাচন হয়েছিল বাংলায়, তখন হয় এভার নয় নেভার এরকম একটা স্লোগান এসেছিল। 2001-এ ছিল সেটা। 2001-এ ছিল সেটা, 2006-এও সেটা হয়নি, 11-তে কিন্তু অনেকেই ভেবেছিল যে মমতা ব্যানার্জি 294টা আসনে ভোট সিট দিতে পারবে। কিন্তু 2006-এর পরবর্তীতে যে ডামাডোলটা শুরু হয়, সিঙ্গুর, নন্দীগ্রাম, এই ঘটনাগুলো ঘটতে ঘটতে থাকে, নেতাই, এই সমস্ত গুলো ঘটনা ঘটতে ঘটতে থাকে, মানুষ 294টাতে ওই ল্যাম্প পোস্ট দেখে দেখেই কিন্তু ভোট দিয়েছে যে আমি বামফ্রন্টকে হারাবো। মানুষ যদি একবার মনে করে যে আমি বিজেপিকে হারাবো, যে লোকগুলোকে তারা ভোটে ঢুকিয়েছে তারাই হারিয়ে দিতে পারে, এবং সেই হারানোটাই কিন্তু কাল হতে পারে তার জন্য। আমি আশাবাদী। আমি জাস্ট একটা কথা বলি, বিজেপির এই গোটা প্রক্রিয়া এখন তো বলছে সারা দেশেই করব। তোমার কি মনে হয় না যে গোটা ব্যাপারটার মধ্যে একটা ডিজাইন আছে, যে ইলেকটোরেট আমি নিজেদের মতো তৈরি করব, কিছু লোককে বাদ দেবো যারা আমাদের বিরুদ্ধে ভোট দেয়, তার মধ্যে মুসলিম আছে, দলিত আছে, অন্যরা আছে। এরপর আমাদের আসবে যে সিট বাড়বে, যেটা ডিলিমিটেশনে যে সিট বাড়বে, অর্থাৎ বা পার্টিকুলার 5-6টা বিজেপি রাজ্যের প্রচন্ড সিট বেড়ে যাবে। ইউপি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 6-7টা রাজ্য যদি আমরা জিতি, সাউথ ইন্ডিয়া সিট যদি একই জায়গায় সামান্য বাড়ে, তাহলে আমরা গোটা ভারতের ক্ষমতা আবার 29-এ পেয়ে যাবো। এই প্রক্রিয়ারই কি এটা একটা অংশ? একদমই তাই, মানে এবং শুধু ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান পোল, এই সমস্তটা একটা ডিজাইনের অন্তর্গত। আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে ওরা জনগণনা কিছুতেই করে না। 2021 সালের যে সেন্সাস এখনো করছে না। ওরা কেন করছে না? 2026-এর পরে ওরা সেন্সাসটা শুরু করবে, নোটিফিকেশন হয়ে গেছে। ওরা চাইছে, মানে এমন ভাবেই বলা আছে 26-এর পরে যে প্রথম সেন্সাস হবে সেটাকে ধরেই জনগণ ডিলিমিটেশনটা করতে হবে। এইটা হচ্ছে ওদের ডিজাইনের অঙ্ক। 2029-এর আগে ওরা ডিলিমিটেশনটা করে নিতে চাইছে। পশ্চিমবঙ্গের সিট 42-এর জায়গায় তখন হয়ে যাবে 34, এবং এই যদি 34 হয়ে যায়, তার মধ্যে 4টে 5টা 6টা যদি বিজেপি পেয়েও যায়, মমতা ব্যানার্জির দল যদি গোটা 20টাও পায়, পশ্চিমবঙ্গে বাড়বে বলছে, বাড়বে মানে 34, কিছুতেই পারবে না, কিছুতেই কমছে, 34 হচ্ছে, 42-এর থেকে কমে, মানে জনসংখ্যার হিসাবে তো জনবিন্যাসটা হয়, জনসংখ্যা তো দেখা, ও তো জনগণনা করলেই দেখতে পাবে কমেছে। আর কেরালা, পশ্চিমবঙ্গ,
সাউদার্ন স্টেট গুলো, তামিলনাড়ু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সব 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 এবার করবে। এটা একটা ফেডারেলিজমের লড়াই, যুক্তরাষ্ট্রীয় লড়াই। এই যুক্তরাষ্ট্রীয় লড়াইতে মমতা ব্যানার্জিকে স্টালিনের হাত ধরতে হবে, স্টালিনকে মানে কেরালার সঙ্গে হাত ধরতে হবে, এবং তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে, ওড়িশা, এই সমস্তগুলো রাজ্যের সঙ্গে মমতা ব্যানার্জির একখানা যথেষ্ট মানে মমতা ব্যানার্জি কেন, মানে এই ইস্টার্ন স্টেট এবং সাউদার্ন স্টেট গুলোকে একসঙ্গে মিলে একটা যুক্তরাষ্ট্রীয় লড়াইকে দাঁড় করাতে হবে। সামনের দিন ভয়ঙ্কর দিন, মানে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান পোল, একচ্ছত্র একজন নায়ক, তবে সবকিছুরই তো একখানা শেষ আছে, মানে সব তাহলে অঙ্কেরই। তাহলে না, তাহলে যে শুভেন্দু অধিকারী যে 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশিকে বাদ দিতে হয় ভোটার তালিকায় বলে যে ঘুরে বেড়াচ্ছে গদা, হিন্দুত্বের গদা নিয়ে, এটাকে তুমি কিভাবে দেখছো? আরে কন্টিনিউয়াস, রোহিঙ্গা, এবং সমস্ত টিভি চ্যানেল দিনে অন্তত 10 বার 15 বার তার এই কথা। টিভি চ্যানেল দেখাতে পারে, টিভি আমি দেখি না, আপনিও দেখেন কিনা জানি না, কিন্তু শুভেন্দু 1,20,00,000, আমি আবার একটা তথ্য দিয়ে যাই, তথ্য দিয়ে কথা বলতে হবে তো, যে বাংলাদেশে 2022 সালে সেন্সাস হয়ে গেছে, সেখানে দেখা গেছে 11 থেকে 22-এর মধ্যে 0.6% মুসলমান জনসংখ্যা বেড়েছে, আর 1% হিন্দু জনসংখ্যা কমেছে। আমি ডেথ রেট, বার্থ রেট এগুলোতে যাচ্ছি না। তাহলে যদি আসার হয়, যদি বাংলাদেশ থেকে আসতে হয়, তাহলে তো হিন্দুরাই আসবে, হিন্দুরাই তো আসবে। তুমি তাহলে তো তুমি মুসলমান রোহিঙ্গা বলছো কোথা থেকে? তুমি কি রোহিঙ্গা দেখেছো কেমন ভাষায় তারা কথা বলে সেটা জানো? লোকের তো কোনো যুক্তি কাজ করবে না। করছে না তো, আমার কথা হচ্ছে যুক্তি কাজ করছে না বাঙালিদের একটা বড় সেকশন। যুক্তিটা কাজ করবে যখন নিজের পেটে টানটা পড়বে, বেশি দিন নেই, মানে ওটা বেশি। এই যে মনে করুন যে বেশি, যখন বলেছিল যে নোটবন্দি করলে ওই লোকগুলোর টাকাটা বাজেয়াপ্ত হবে, ঘন্টা বাজেয়াপ্ত হবে, তারপরে পার্থ চ্যাটার্জির খাটের তলায় কত টাকা পাওয়া গেছে। আজকে একটু আগে লুকআউট নোটিশ জারি হয়েছে যে অনিল আম্বানি পালাতে পারে দেশে। এবার ও কালকে সকালে পালিয়ে যাবে, কেউ জানতে পারবে না কে কোথা থেকে পাসপোর্ট পাবে, ভিসা পাবে, সব নিয়ে চলে যাবে, ওদের জন্য কোনো ইসে নেই। কিন্তু একটা লোককে রাজস্থান থেকে ধরে নিয়ে এসে বসিরহাট বর্ডারে পেলোডার করে ছুড়ে দেওয়া হবে। আমি কনসিয়াসলি এই কাজগুলো করে যাচ্ছি, একটা ডিজাইনের ভয়, একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। আমি আপনাকে প্রথমে যেটা বললাম যে গরিব মানুষ যারা কাজ চাইবে, ওর কোনো মানে এই বড় করে এই যে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছে সারা রাজ্যে, সারা দেশে, তার বিপরীতে এখানে যে কোনো দিন যে কোনো সময় একটা অন্য ভাষার বিরুদ্ধে একটা কোন রকম একটা হটকারী কাজ হয়েও যেতে পারে, আমি অস্বীকার করছি না, সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তাহলে এই যে বাঙালি এবং অবাঙালির দ্বন্দ্বটা আরো প্রকট হবে। ও প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চাইছে। কাল সকালবেলা প্রসূন আচার্যের সঙ্গে যদি সুমন সেনগুপ্তর দ্বন্দ্ব লাগে, কে সবচেয়ে বেশি খুশি হবে? ওরাই খুশি হবে, কারণ আমি তাহলে আপনি আমাকে ডাকবেন না, আমিও আপনার সঙ্গে কথা বলবো না। প্রসূন দা এটা কি দেখেছেন, ওটা কি দেখেছেন? সুতরাং ও আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব, এই মাঝখানের যে পার্টিশন লাইনটাকে, সেটাকে আরো মোটা করতে চাইছে। মোটা করলে আপনি আমার সম্বন্ধে ভাববেন, আপনি আমাকে আমার অফিসের একজন সহকর্মী বলছিল, আরে হয়ে গেছে পুরো কাকদ্বীপ অঞ্চলটা পুরো ভরে গেছে। কোথায় ভরেছে? আর যদি ভরেই থাকে, বা তারা কারা? তারা কি হিন্দু হবে না মুসলিম হবে? তোর মানে যুক্তি কি বলে? বাংলাদেশে শুভেন্দু নিজেই বলছে, ধর্মীয় নিপীড়নের কারণে যারা ফিরে আসছে, যারা এদেশে আসছে তারা শরণার্থী, যারা পালিয়ে আসছে তারা অনুপ্রবেশকারী। ধর্মীয় নিপীড়ন কারা করছে? ওখানকার সংখ্যাগুরু কারা? মুসলমানরা। তাহলে ওখানকার সংখ্যা লঘু করা হিন্দুরা। তাই হিন্দুরাই যদি পালিয়ে আসে, তুমি তাকে শরণার্থী বলছো, তাকে তাহলে তুমি জায়গা দাও। তখন তোমার ধর্মশালার বিজ্ঞাপনটা কোথায় গেল? তখন তুমি অন্যের জন্য তুমি বলছো না ভারতটা ধর্মশালা না, তাহলে হিন্দুদেরকে তুমি জায়গা দাও, যারা আসছে তাদেরকে সবাইকে বলো যে জায়গা দাও। তাহলে এখন একটাই মানে এটা তুমি ওকে বলে যাচ্ছ, লোকেও বিশ্বাস করছে, লোকে বিশ্বাস করার কারণটা কি? এই সমস্ত মিডিয়াগুলো সারাদিন ধরে যদি একই জিনিস প্রচার করে, কানের পাশে সারাক্ষণ বলে যে 1,20,00,000 রোহিঙ্গা এসেছে। আরে 1,20,00,000 তো সারা পৃথিবীতে নেই, 15 লক্ষ না 20 লক্ষ তো রোহিঙ্গা আছে। তুমি 15 লক্ষ 20 লক্ষর মধ্যে কোথায় কারা আছে সেটার খবর নাও। খবর নেওয়ার কোনো ব্যাপার নেই। আমি একটা কথা বলে দিলাম, হয়ে গেল, লোকেরা আমাদের শুরু করে দিল। ও বলেছে যে আজকে দিন আসবে, তো আজকে দিন এসে গেছে। ও বলেছে আজকে দিন আসার নিয়মটা কি হয়েছে, যারা ইউপিআই তে জিএসটি কাটবে, এটা কাট। এবার
এবার লোকে ব্যাঙ্গালোরে কি করছে না ভাই, আপনি ছেলে বোধহয় ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোরে বলছে জিএসটি আমার দরকার নেই, ইউপিআই ভাই ক্যাশে টাকা দাও। তা এই তো হচ্ছে জায়গা। সুমন, তার মানে যা বোঝা গেল, আমাদের তো আলোচনা অনেক দীর্ঘ হলো, তার মানে মানে আসছে যেদিন আর আছে দিন নয়, সেদিন কিন্তু বড় ভয়ঙ্কর। সেদিন বড় ভয়ঙ্কর। আর সেই লড়াইটা রাস্তাতেই লড়বে, মানুষই লড়বে, এবং ওই আদালতের ভরসায় হবে না। আদালতে কিছু মানুষ যাবে, আদালত তাকে হয়তো সাময়িক কিছু রিলিফ দেবে কোনো কোনো জায়গায়, কিন্তু আদপে খুব বেশি লাভ হবে না। লোকে ভাবছে গগৈ চিফ জাস্টিস আছে, নভেম্বরের পরে অন্য কেউ আসবে, সূর্যকান্ত আসবে। সূর্যকান্ত কে? সূর্যকান্ত তো যে অধিভুক্ত পরিষদের অন্যতম একজন মানুষ, অখিল ভারতীয় অধিভুক্ত পরিষদ, যে বিজেপির যে আইনজীবী সেল, তাদের একজন মানুষ। সুতরাং সেই তাদের মধ্যে তাদের সে যদি চিফ জাস্টিস হয়, যা হওয়ার তাই হবে। সমস্ত মালেগাঁওয়ের বিস্ফোরণ দেখতে পাবেন না, আপনি স্যার কিছুই দেখেননি। ঠিক একদম, মালেগাঁও বিস্ফোরণটা যে আদৌ ঘটেছিল এখন তো তাই মনে হচ্ছে না বিস্ফোরণ ঘটেছিল। 6টা লোক মারা গেল, 100 লোক আহত হলো, কে কোথায় গেল? তা সুতরাং আপনি কি স্যার কিছুই দেখেননি? সব ঠিক আছে। আমাদের রাস্তায় হবে এবং বিহারে বিজেপি কে হারাতে হবে, এটাই হচ্ছে মূল জায়গা। এবং আপনার যদি বন্ধু বান্ধব থাকে, এবং আমাদেরও যদি বন্ধু বান্ধব যারা বিহারে আছে, তাদেরকে বলা যে বিজেপি কে যে কোনো ভাবে বিজেপি কে ওখানে আটকাও, বিজেপি কে আটকালেই সমস্ত ডিজাইনটা বন্ধ করা যাবে। দেখ, আপনারা অনেকক্ষণ শুনলেন আমাদের আলোচনা, সকলকে ধন্যবাদ। দর্শকদের, সুমন অনেক সময় দিল। বিস্তারিত পরবর্তীকালে আবার এই ধরনের আলোচনা করব। আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করি। দেখতে থাকুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। নমস্কার।